চোখ রাখছি খবরে। জম্মু কাশ্মীর এবং হরিয়ানা হাই অকটেন প্রচারণার পরও এই দুটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ডাহা ফেল করতে পারে বিজেপি বলে উঠে এসেছে নিষ্ক্রমণ সমীক্ষায়। দেশের সর্ববৃহৎ 8টি নিষ্ক্রমণ সমীক্ষার মধ্যে 5টিতে বিরোধী দল কংগ্রেসকে এগিয়ে রাখা হয়েছে হরিয়ানায়। এই ক্ষেত্রে ক্ষমতাসীন বিজেপি হরিয়ানা বিধানসভার মোট 90টি আসনের মধ্যে সর্বাধিক 20টি আসনের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়বে বলে উঠে এসেছে নিষ্ক্রমণ সমীক্ষায়। শনিবার সন্ধ্যায় প্রকাশ করা হয় এই নিষ্ক্রমণ সমীক্ষা। স্বাভাবিক কারণেই হরিয়ানা বিধানসভা নির্বাচন একদিকে যেমন দুশ্চিন্তায় রেখেছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বকে, অপরদিকে প্রশ্ন উঠেছে হরিয়ানা বিজেপি প্রভারী তথা নির্বাচনের কো ইনচার্জ ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের রাজনৈতিক পারফরমেন্সের নিয়েও। অপরদিকে জম্মু ও কাশ্মীরে কংগ্রেস ন্যাশনাল কনফারেন্স জোটকে এগিয়ে রেখেছে অধিকাংশ নিষ্ক্রমণ সমীক্ষা। এক্ষেত্রে ধারা 370 বিলুপ্ত হবার পর প্রথমবারের মতো বিধানসভা নির্বাচনের ফলাফলের নিষ্ক্রমণ সমীক্ষাও অনেকটা চিন্তার মধ্যেই রাখল বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বকে। প্রশাসনে কোঅর্ডিনেশন বাঞ্ছনীয়। শনিবার নবনিযুক্ত টিসিএস টিপিএস দের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে এরকমটাই উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বক্তব্য রাখতে গিয়ে প্রশাসনিক আধিকারিকদের সততার সঙ্গে কাজ করার বার্তাও দিলেন তিনি। প্রশাসনিক আধিকারিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা একান্ত প্রয়োজন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শনিবার নবনিযুক্ত টিসিএস টিপিএস আধিকারিকদের অফার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মহকুমা ব্লকে আপনারা যারা অফিসারগণ আছেন, সেখানে প্রশাসন যারা আছে তাদের সাথে আপনাদের একটা সমন্বয়, কোঅর্ডিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি মানে আমি যদি মনে করি যে না আমি ওই এসপির সাথে কথা বলবো না, আমি যদি মনে করি না আজকে ডিএসপির সাথে কথা বলবো না, তাহলে লাভ হবে না। কোঅর্ডিনেশন লাগবে। এবং কোঅর্ডিনেশন শুধু তা না, ওখানকার আপনাদের রিলেটেড যেসব অন্যান্য লাইন ডিপার্টমেন্ট আছে তাদের সাথে একটা কোঅর্ডিনেশন থাকা খুব বাঞ্ছনীয়। বক্তব্য রাখতে গিয়ে প্রশাসনিক আধিকারিকদের সততার সঙ্গে কাজ করার বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সততা ছাড়া আর কোনো পুঁজি নেই। টাকা পয়সার পুঁজি কিন্তু সাময়িক। আর এতে করে আমরাও যারা সিনিয়র আপনার অফিসাররা ছিল তাদের কথা এখনো মনে পড়ে, কথা শুনি, ওদের অনেকে তো নেই এখন। তো এইরকম ভাবে আপনারা যদি করেন তা আপনাদের জন্য আপনাদের গার্জিয়ানরাও কিন্তু মানে প্রাউড ফিল করবে। আমরা অনেক সময় পদ্মশ্রীও দিয়েছি, পদ্মভূষণও দিয়েছি অনেক অফিসারদের, আমরা রিকমেন্ড করেছি। তো আশা করি আপনারা এটা করবেন এবং জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটা পূরণ হচ্ছে সর্বোপরি। প্রশাসনের স্বচ্ছতা এবং পারস্পরিক সহযোগিতার বিষয়টিতে বরাবরই গুরুত্ব দিয়ে আসছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বিশেষ করে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি সমাজের তৃণমূল পর্যায়ে পৌঁছে দেবার স্বার্থে এ বিষয়ে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। তবে সিএজির দেওয়া সর্বশেষ তথ্য অনুসারে যেখানে রাজ্য সরকারের 8টি দপ্তর এখনো পর্যন্ত দিতে পারেনি অর্থের ইউটিলাইজেশন সার্টিফিকেট, সেই ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর এই ধরনের মন্তব্য সংশ্লিষ্ট দপ্তরগুলোর উদ্দেশ্যে একটি মোক্ষম বার্তা বলে মনে করছেন তথ্যবিজ্ঞরা। ফিওরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্য সরকারের সুপার 30 প্রকল্পে এখনো পর্যন্ত 146 জন ছাত্রছাত্রী সুযোগ পেয়েছে, যাদের মধ্যে 7 জন আইআইটি, 11 জন এনআইটি এবং এমবিবিএস কোর্সের সুযোগ পেয়েছে 10 জন ছাত্রছাত্রী। শনিবার বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নবনির্মিত ভবনের উদ্বোধন করতে গিয়ে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থা বিগত সরকারের থেকে বর্তমান সরকারের আমলে অনেকটাই এগিয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। 30 প্রকল্পের কথা বলি আমি, আই থিঙ্ক এভরিবডি নোজ অ্যাবাউট দিস সুপার 30। এটা আমরা সুপার 30 কেন নাম দিয়েছি? 30 জন পরীক্ষার মাধ্যমে যারা 10th ক্লাস পাস করবে, সেখান থেকে মানে আমাদের যে টিবিএসসি বোর্ড থেকে, নট সিবিএসসি, এখন সিবিএসসিতে চলে যাওয়াতে ওনাদের পক্ষে সমস্যা হয়ে গেছে। যারা টিবিএসসি যারা আছে 10ম শ্রেণী পাশ করার পর একটা পরীক্ষা নিই আমরা, সেখানে পরীক্ষা নেওয়ার পরে তাদের 30 জনকে আমরা সিলেক্ট করি। এই 30 জনকে তাদের উপর ডিপেন্ড করবে যে আমাদের দেশের মধ্যে বেস্ট যে কোচিং সেন্টার আছে সেখানে ওদের চয়েসের উপর ডিপেন্ড করে ওনাদেরকে পাঠায় সেখানে।
এদিকে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর আক্রমণের প্রতিবাদে শনিবার এক বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করে ত্রিপুরা বামফ্রন্ট নেতৃত্ব। বিক্ষোভ মিছিলটি সিপিআই পশ্চিম ত্রিপুরা জেলা অফিসের সামনে থেকে শুরু হয়ে ওরিয়েন্ট চৌমুহনীতে এসে শেষ হয়। সেখানে পথসভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু জনগণের ওপর আক্রমণের প্রতিবাদ করে রাজ্য সিপিআইএম নেতৃত্ব এক বিক্ষোভ মিছিলে ডাক দেয়। এই মিছিলে নেতৃত্ব দেন সিপিআইএমের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সারাদিনের বৃষ্টিকে উপেক্ষা করে প্রচুর সংখ্যক ভারতীয় সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ সহ নারী পুরুষ নির্বিশেষে সকল অংশের মানুষ এই বিক্ষোভ মিছিলে যোগদান করে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সাহা এই দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করে যারা এই মিছিলে যোগদান করেছেন তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বাংলাদেশের সরকারের নিকট সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচারের তীব্র নিন্দা জানিয়ে তাদের নিরাপত্তা দাবি করেছেন। বাংলাদেশে সংখ্যালঘু অংশের মানুষ যারা, তাদের বিরুদ্ধে সর্বত্র না হলেও বেশ কিছু জায়গায় আক্রমণ সংগঠিত হচ্ছে। এই আক্রমণকে আমরা নিন্দা করছি। আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে শনিবার এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ সমস্ত কাউন্সিলররা। আসন্ন শারদীয় উৎসবকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য এই বৈঠকের আয়োজন করা হয় বলে জানিয়েছে মেয়র দীপক মজুমদার। আগামী 7ই অক্টোবর দশমী ঘাটে নতুন করে সেজে ওঠা বিসর্জন ঘাট উদ্বোধন করা হবে। সন্ধ্যা 6টায় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এই আধুনিক বিসর্জন ঘাটের উদ্বোধন করবেন বলে তিনি জানিয়েছেন। এছাড়া শারদীয় দুর্গোৎসবের দিনগুলোতে শহরের আলোকসজ্জা সহ রাস্তাঘাট ও ড্রেনগুলোর পরিষ্কার পরিচ্ছন্নতা ও জল নিকাশি ব্যবস্থা ইত্যাদি মোট 12টি বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে বলে জানিয়েছেন মেয়র। শহরের ক্লাবগুলোতে শব্দদূষণ নিয়ন্ত্রণে ডিজে ব্যবহারের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন। আমাদের আরোপা দপ্তর থেকেও বলা হয়েছে, সবার কাছে আবেদন রাখা হয়েছে যাতে ডিজে ব্যবহার না করা হয়, মানুষের অসুবিধা হয় এবং মানুষ চাইছেন যে ডিজে বন্ধ করতে। সমস্ত ক্লাবগুলি যারা সেদিন অংশগ্রহণ সভায় তারা কিন্তু সম্মত হয়েছেন ডিজে ব্যবহার করবেন। রাজ্যে প্রায় 13,89,000 কৃষক অন্তর্ভুক্ত রয়েছেন প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায়। শনিবার কিষাণ সম্মান নিধি প্রকল্পের 6 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যের 13,89,000 কৃষক প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার অন্তর্ভুক্ত হয়েছেন। এছাড়া মুখ্যমন্ত্রী ফসলের যোজনায় আলাদাভাবে অন্তর্ভুক্ত রয়েছেন 3.8 লক্ষ কৃষক। শনিবার প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, এখানে 13,89,000 ফার্মার আমরা এই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় এখানে ত্রিপুরাতে কাভার্ড আছে। আর আমরা কি করেছি, মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনায় তার যে প্রিমিয়াম দিতে হয় তার 95% আমরা দিচ্ছি, ত্রিপুরা সরকার তার বহন করছে এবং তাতে করে এখন পর্যন্ত প্রায় 3.81 ফার্মার্স তারা কিন্তু এতে কাভার হয়েছে। মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম, মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম অর্থাৎ MICMP, সেখানে এই আমন চাষের সময় আমরা এবারে 2024-এ আমরা টার্গেট করছি যে 75,000 হেক্টর যাতে আমরা টার্গেট করেছি। এটার মধ্যে আমরা স্কিমেটিক অ্যাসিস্ট্যান্স আমরা দেওয়ার ব্যবস্থা করছি এট দ্য রেট অফ 5,650 পার হেক্টর, যার প্রতিটা হেক্টরে 5,000 আমাদের তরফ থেকে আমরা দেওয়ার যে একটা ব্যবস্থা প্রধানমন্ত্রীর মার্গদর্শনে আমরাও সেটা করছি এই আমন গ্রোয়ারদের জন্য। এবং আমরা এর জন্য যে বাজেট আমরা রেখেছি আমাদের নিজেদের বাজেট থেকে আমরা সেটা দিচ্ছি প্রায় 15 কোটি টাকা। এই যে 5,650
হেক্টর পার হেক্টর আমরা দিচ্ছি, তার জন্য আমরা রেখেছি। রাজ্য সরকারের ইউনিফাইড ফার্মার্স ডাটাবেসে 3,30,500 কৃষক অন্তর্ভুক্ত রয়েছেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে রিয়েল টাইম ক্রপ রেকর্ড এবং ল্যান্ড রেকর্ড লিঙ্কিং রয়েছে বলে অরুন্ধতী নগরের কৃষি বিজ্ঞান অনুসন্ধান কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ইউনিফাইড ফার্মার ডাটাবেস, কতজন ফার্মার আছে আমরা কিন্তু অনেক সময় বুঝতে পারি না। তার জন্য একটা ডাটাবেস, ইউনিফাইড ফার্মার ডাটাবেস আমরা তৈরি করছি। এতে করে 3,30,500 ফার্মার এখন পর্যন্ত এই পোর্টালে আপলোড হয়েছে। দেখুন, যদি আমরা এখন যেহেতু মানে আমাদের ডিজিটাল যুগ, তো সব কিছু ডিজিটালি চিন্তা করতে হবে যে কোথায় ফার্মার আছে, ফার্মাররা রেজিস্ট্রেশন হয়েছে কিনা। তো এতে করে রিয়েল টাইম ক্রপ সার্ভেও ল্যান্ড রেকর্ডস লিঙ্কিং সেটাও ব্যবস্থা করেছি। তার কতটুকু জায়গা আছে ওই কৃষকের, এইসব আমরা সেই দিকে আমরা নজর রেখেছি। কৃষি প্রধান ভারতীয় গ্রামীণ অর্থনীতিকে মজবুত করতে শুরু হওয়া কিষাণ সম্মান নিধি প্রকল্প ইতিমধ্যে পূর্ণ করেছে 6 বছর। শনিবারই ত্রিপুরা সহ দেশের 9,50,00,000 কৃষকের জন্য কিষাণ সম্মান নিধির 18তম কিস্তি হিসেবে 20,000 কোটি টাকার অর্থ রাশি প্রদান করে কেন্দ্রীয় সরকার। অরুন্ধতী নগরের কৃষি বিজ্ঞান অনুসন্ধান কেন্দ্রের কনফারেন্স হলে ভার্চুয়ালভাবে এই কার্যক্রমের সাথে সংযুক্ত হন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। খুব শীঘ্রই ভারত ছাড়তে চলেছেন শেখ হাসিনা বলে শুরু হয়েছে এক প্রস্ত জল্পনা। আরব দুনিয়ার কোনো একটি রাষ্ট্রে চলে যেতে পারেন বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো বিবৃতি দেয়নি ভারত। ঠিকানা বদল হতে চলেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার, জানিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে এক প্রস্ত জল্পনা। বিষয়টি নিয়ে বাংলাদেশ এবং ভারত এই দু দেশেই শুরু হয়েছে জোর চর্চা। জল্পনার প্রতিপাদ্য বিষয় হলো খুব শীঘ্রই আরব দুনিয়ার কোনো একটি রাষ্ট্রে চলে যেতে পারেন শেখ হাসিনা। ভারতে শেখ হাসিনা ঠিক কোন ভিসা স্ট্যাটাসে রয়েছেন তা জানতে চেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। উত্তরে আগামী কিছুদিনের মধ্যেই হাসিনা ভারত ছেড়ে চলে যাবেন অন্য দেশে বলে জানিয়ে দিয়েছে ভারত। যদিও কূটনৈতিক প্রোটোকলের দোহাই দিয়ে সমগ্র বিষয়টি চেপে যাচ্ছে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আসেন গত 5 আগস্ট। ভারত ও বাংলাদেশের মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী ভিসা উত্তীর্ণ বসবাস সময়সীমা 45 দিন পর্যন্ত সম্প্রসারিত হতে পারে হাসিনার। কিন্তু তারপর কোনোভাবেই যে ভারত তাকে থাকতে দিতে পারবে না এমন নয়। সেক্ষেত্রে প্রশ্ন উঠবে, তাহলে তসলিমা নাসরিন কিভাবে আছেন ভারতে? প্রতিটি দেশের সাময়িক ভিসার একটি প্রোটোকল থাকে। সেই প্রোটোকলে ওই দেশের বিদেশ ও স্বরাষ্ট্র মন্ত্রকের যৌথ একটি ফর্মুলায় স্থির হয় এবং পরিবর্তন হয়। সুতরাং প্রয়োজনে সাময়িক ভিসার মেয়াদ বাড়াতে পারবে ভারত। সম্প্রতি মোহাম্মদ ইউনুস গিয়েছিলেন আমেরিকায় রাষ্ট্রসংঘের সাধারণ সভায় যোগ দিতে। তিনি দেখা করেন জো বাইডেনের সঙ্গে। ভারত নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে ওই বৈঠকের পরেই জানা গিয়েছিল। সেই বৈঠকে নিশ্চিতভাবে ইউনুস বাইডেনকে ভারতে হাসিনার অবস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন। সেই আলোচনার কারণেই কি শেখ হাসিনার ভিসা স্ট্যাটাস জানতে চেয়েছে আমেরিকা? প্রশ্ন উঠছে তা নিয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এই মুহূর্তে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরে, সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্র, স্বর্ণ মুদ্রা, মেগা ড্র, 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমোহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। শোনো শোনো ভোজন রসিক,
শোনো মনো দিয়া ঝাঁঝের সাদে রান্না করো লং তরাই দিয়া ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও আহা চেটে পুটে খাও আহা চেটে পুটে খাও লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট যে খাবে সেই বলবে লং তরাই বেশ লং তরাই সর্ষের তেল ঝাঁঝে স্বাদে তোমাকে চাই আহা লং তরাই বেশ আহা লং তরাই বেশ Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, চোখ রাখছি অন্যান্য খবরে। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর আক্রমণের প্রতিবাদে উদয়পুরে অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল। মিছিলের নেতৃত্ব দেন রাজ্য মন্ত্রিসভার সদস্য প্রণজিৎ সিংহ রায়। বক্তব্য রাখতে গিয়ে সরকার পরিবর্তনের সাথে সাথে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর আক্রমণ বেড়ে চলেছে বলে মন্তব্য করেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। মিছিলটি উদয়পুর বালিকা বিদ্যালয়ে প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পরিক্রমা করে শহরের বিভিন্ন পথ। খুব দুঃখের সঙ্গে আমাদের বলতে হচ্ছে যে এই পার্শ্ববর্তী বাংলাদেশে তাদের সরকার পরিবর্তন, এটা তাদের ইন্টারনাল ম্যাটার, এটা হতেই পারে, কিন্তু তার পরিপ্রেক্ষিতে তাদের সরকার পরিবর্তন তাদের ব্যাপার। কিন্তু সেখানে দেখা যাচ্ছে আমাদের সনাতন ধর্মের উপরে সরাসরি আঘাত আনা হচ্ছে। ডিউটিরত অবস্থায় তার সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ করেন একজন ট্রাফিক পুলিশ। এই প্রসঙ্গে দোষীদের গ্রেপ্তারের দাবিতে শনিবার আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে ধর্নায় বসেন তিনি। ঘটনার বিবরণে জানা যায়, গত শুক্রবার মহালয়ার দিন তিনি আগরতলা নেতাজি চৌমুহনীতে ডিউটিরত অবস্থায় ছিলেন। সেদিন কিছু লোক তাকে লক্ষ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন বলে তার অভিযোগ। এরই প্রতিবাদে দোষীদের গ্রেপ্তারের দাবিতে তিনি আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে ধর্নায় বসেন বলে জানা যায়। আজকে একটা ইস্যু ছিল, একজন ট্রাফিক কনস্টেবল আছে, ট্রাফিক কর্তব্যরত অবস্থায় ওনাকে কিছু সংখ্যক লোক গালিগালাজ করেছে, এই ব্যাপারে প্রোটেস্ট। তো আমরা এই কেস নিয়েছি, স্পেসিফিক কেস নেওয়া আছে, অ্যাকশন করবো স্যার। এই অ্যাকশন বলছি তাই বোমা হাই নাহারবংকা একজন অন ডিউটি পুলিশ নিয়োগ করা আগরতলা চিনিহা চিনি রাজধানী অমাইকে যে স্ল্যাং ওয়ার্ড ইউজ খাইমানি বিনি অন ডিউটি বাদার মানি কয়েকজন সাধারণ গুন্ডা আমো এরেস্ট খাইজাগে এফআইআর নিয়ে আং প্রটেস্ট মা খাইমানি কিন্তু বরং যেহেতু এফআইআর কপি তাবুক খাইকা হিকাব নিনি যে। এরপরেই এই কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মী নিগ্রহের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে পশ্চিম আগরতলা থানায়। তদন্তের মধ্য দিয়ে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। গত 2 অক্টোবর সন্ধ্যায় নেতাজি চৌমুহনী এলাকায় 2 জনজাতি ট্রাফিক আধিকারিক নিজ দায়িত্ব পালন করছিলেন। ওই সময় 3 যুবক দ্বারা দৈহিক নিগ্রহের শিকার হয়েছে ট্রাফিক পুলিশ কর্মী। এই ঘটনায় পশ্চিম আগরতলা থানায় বিএনএস 132, 351, 2335 ধারায় এবং ধারা 31 RS এর তফসিলি জাতি ও তফসিলি উপজাতি প্রতিরোধ নৃশংসতা আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যে তদন্তে নেমেছে এবং সমাজের বৃহত্তর স্বার্থে তাঁদেরকে সহযোগিতা করার জন্য সকলকে অনুরোধও জানিয়েছে পুলিশ। শনিবার আগরতলা সদর এসডিপিও অফিসে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আসন্ন দুর্গাপুজোয় শব্দ দূষণ নিয়ন্ত্রণের জন্য কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন সদর এসডিপিও দেবপ্রসাদ রায়, পূর্ব ও পশ্চিম থানার ওসি, ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিক বিশু কর্মকার সহ আগরতলা শহর ও শহরতলির সমস্ত সাউন্ড সিস্টেমের মালিকরা। বৈঠকে দুর্গাপুজোর সময় সাউন্ড সিস্টেমের মালিকদের উদ্দেশ্যে কিছু নির্দেশিকা জারি করা হয়। বৈঠকে উপস্থিত সমস্ত সাউন্ড ব্যবসায়ীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দুর্গাপুজোর দিনগুলিতে সাউন্ড সিস্টেম চালানোর সময় শব্দ দূষণের চিন্তা মাথায় রেখে তাদের কিছু নির্দিষ্ট নির্দেশিকা মেনে চলতে হবে। এছাড়া সাউন্ড সিস্টেম চালানোর সময় সাউন্ডে 65 বা 75 ডেসিবেলের মধ্যে রাখার নির্দেশিকা জারি করেছেন। দূষণ নিয়ন্ত্রণের জন্য যেসব নির্দেশিকা জারি করা হয়েছে তা কেউ ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানিয়েছেন।
আমরা আগামী পুজোর দিনগুলিতে যাতে শব্দ দূষণ বা পলিউশনের যে সমস্যাগুলি আপনারা জানেন সেগুলি বিষয় নিয়ে আমরা একটা আলোচনা সভা রেখেছিলাম। শহরের এবং শহরতলিতে যারা সাউন্ড সিস্টেম ভাড়া দেয় আমরা সেই মালিকদেরকে আমাদের এখানে ডেকে এনেছি। পুজোর দিনগুলিতে সাউন্ড সিস্টেম নিয়ে যেন কোনো ধরনের বিতর্ক বা কোনো ধরনের সমস্যা। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে একটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। ধীরে ধীরে তা অগ্রসর হচ্ছে পশ্চিম উত্তর পশ্চিম দিকে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও পার্শ্ববর্তী এলাকায় একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যার ফলে উত্তর পূর্বের বেশ কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া বিভাগ। উত্তর পূর্ব অঞ্চলের বিভিন্ন রাজ্যের পাশাপাশি ত্রিপুরায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে শনিবার এক সতর্ক বার্তায় জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। এক্ষেত্রে 6 থেকে 8 অক্টোবর পর্যন্ত রাজ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও জারি করেছে আবহাওয়া দপ্তর। এদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে শনিবার সকাল থেকে হালকা ও মাঝারি বৃষ্টিপাতের কারণে ব্যাহত হয়েছে শহর আগরতলার স্বাভাবিক জীবনযাত্রা। বিশেষ করে অফিসে যাবার নির্ধারিত সময়ে সমস্যার সম্মুখীন হতে হয় পথে চলতি সাধারণ মানুষকে। এক্ষেত্রে ব্যাহত হয় শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতিও। এদিকে গোষ্ঠী সংঘর্ষে 3 মাসেও পরিস্থিতি স্বাভাবিক হলো না গন্ডাছড়ায়। প্রায় 200 পরিবার এখনো রয়েছে শরণার্থী শিবিরগুলিতে। প্রতিবাদে 44 বছরে এই প্রথম মহকুমায় কোনো সার্বজনীন দুর্গোৎসব হবে না বলে প্রশাসনকে জানিয়ে দিয়েছে পুজো উদ্যোক্তারা। তবে কি মহকুমায় বিশ্বাসের বাতাবরণ রক্ষা করতে ব্যর্থ হলো প্রশাসন? গন্ডাছড়ায় কি তবে মুখ থুবড়ে পড়ল রাজ্য সরকারের প্রতিশ্রুতি? বিষয়টি তুলে ধরা হচ্ছে নিউজ নাওয়ের বিশেষ একটি প্রতিবেদনে। প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও 1980 সাল থেকে গন্ডাছড়ায় শুরু হয়েছিল শারদীয়া দুর্গাপুজো। বৈরীদের ফতোয়া, প্রাকৃতিক দুর্যোগ, অশান্তির পরিবেশ সব মোকাবেলা করেই বছরের পর বছর শারদীয়া দুর্গোৎসব পালনের মধ্য দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে আসছিল গন্ডাছড়া। কিন্তু 44 বছর পর 2024-এ এসে থমকে গেল পূজার আয়োজন। অবিশ্বাস্য হলেও সত্যি, মহকুমার 22টি পুজো উদ্যোক্তাদের কেউই এবছর পুজো করছে না বলে জানিয়ে দেওয়া হয়েছে প্রশাসনকে। পুজো উদ্যোক্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করার পরেও এক্ষেত্রে ব্যর্থই হলো প্রশাসন। 12 জুলাই গোষ্ঠী সংঘর্ষ ও গোষ্ঠী হিংসার কারণে প্রায় 200 বাঙালি পরিবার এখনো রয়েছে শরণার্থী শিবিরগুলিতে। বিনা অপরাধে সর্বস্ব খোয়ানো একটা বিশাল সংখ্যক মানুষকে ত্রাণ শিবিরে রেখে আনন্দ উৎসবের জায়গা নেই বলে প্রশাসনকে জানিয়ে দিয়েছে পুজো উদ্যোক্তারা। আজকে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে এবং এলাকার শান্তি সম্প্রীতিকে বজায় রাখতে গিয়ে আজকে গন্ডাছড়া অত্র এলাকার সমস্ত ক্লাবের কর্মবিন্দুদের নিয়ে আমরা একটি সাধারণ সভার মাধ্যমে আমরা একটি কমিটি গঠন করেছি। এই কমিটির মূল উদ্দেশ্য হলো ক্ষতিগ্রস্ত শরণার্থীদের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সমাজসেবামূলক কাজের মাধ্যমে কিভাবে সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং এলাকার পরিস্থিতি যেন স্বাভাবিকভাবে থাকে এই দিকে লক্ষ্য রেখে এই বছর আমরা পূজা না করার সিদ্ধান্ত আমরা নিয়েছি। এদিকে পুজো উদ্যোক্তাদের এই সিদ্ধান্তে প্রভাবিত হচ্ছে গন্ডাছড়া মহকুমার গ্রামীণ বাজার অর্থনীতি। গত বছর প্রাক শারদীয়া দুর্গোৎসবের 7 দিনে যেখানে গন্ডাছড়ার স্থানীয় বাজারগুলিতে ব্যবসা হয়েছিল প্রায় 87 লক্ষ টাকার, সেক্ষেত্রে এবছর পুজোর বাজার অনেকটাই মন্দা বলেই জানিয়েছে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। গত 4 অক্টোবর হিংসা বিধ্বস্ত গন্ডাছড়ার জন্য 239 কোটি টাকার বিশেষ আর্থিক প্যাকেজের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য 3 লক্ষ টাকার আর্থিক সাহায্যের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিল রাজ্য সরকার। এক্ষেত্রে হিংসায় মৃতের পরিবারকে 10 লক্ষ টাকার এককালীন আর্থিক সাহায্যও করেছে রাজ্য সরকার। কিন্তু তারপরেও প্রায় 200 পরিবার এখনো রয়ে গেছেন ত্রাণ শিবিরেই। অভিযোগ, পুনর্বাসনের অর্থও পাননি অনেক সংশ্লিষ্ট পরিবার। পারস্পরিক বিশ্বাসের বাতাবরণও এখনো ফিরে আসেনি গন্ডাছড়া মহকুমায়। 46 বছরে এ ধরনের পরিস্থিতি অভূতপূর্ব বলে দাবি করছেন মহকুমার স্থানীয় বাসিন্দারা।
স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠছে এক্ষেত্রে প্রশাসনের ভূমিকা নিয়ে। 3 মাসেও যেখানে স্বাভাবিক হয়নি পরিস্থিতি, তবে কি রাজ্য সরকারের প্রতিশ্রুতি মুখ থুবড়ে পড়ল গন্ডাছড়ায়? প্রশ্ন উঠছে তা নিয়েও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।